আজকে আমরা যে সোর্সটা নিয়ে কথা বলবো সেটা অনেকটা নিজের জীবনের চালকের আসনে বসার একটা গাইডবুকের মতো। মানে আমরা অনেকেই নিজেদের জীবনের পেছনের সিটে বসে থাকি আর শুধু অভিযোগ করি যে ড্রাইভার ভুল পথে গাড়ি চালাচ্ছে বা গাড়িটা খুব আস্তে চলছে। আজকের আলোচনাটা হলো কিভাবে ওই স্টিয়ারিং হুইলটা নিজের হাতে নেওয়া যায়। এই চালকের আসনের উপমাটা কিন্তু অসাধারণ। কারণ আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন মনে হয় যা কিছু ঘটছে তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই। আমরা যেন পরিস্থিতির একজন যাত্রী মাত্র। ঠিক। আর এই সোর্সটার সবচেয়ে শক্তিশালী দিক হলো এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই অনুভূতিটা বদলানো সম্ভব। আর এর শুরুটা বাইরের কোনো পরিস্থিতি দিয়ে নয়, বরং নিজের ভেতরের মানসিকতাকে নতুন করে সাজিয়ে। তাহলে চলুন সেই প্রথম ধাপেই যাই। স্টিয়ারিং হুইলটা হাতে নেওয়ার প্রথম শর্ত কি? সোর্স বলছে প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ হল এখন থেকে যা ঘটবে তার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া। এই কথাটা শোনার সাথে সাথেই আমার মাথায় এসেছিল, তার মানে কি অতীতে যা কিছু খারাপ হয়েছে সব কিছুর জন্য নিজেকে দোষ দেব? কিন্তু সোর্স বলছে ব্যাপারটা মোটেও তা নয়। হ্যাঁ, এবং এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। দায়িত্ব নেওয়া মানে নিজেকে দোষারোপ করা নয়, একদমই নয়। এর আসল মানে হল দোষারোপের খেলাটাকেই বন্ধ করে দেওয়া। অন্যকে দোষ দেওয়া বা ধরুন পরিস্থিতিকে দোষ দেওয়া, এই অভ্যাসটা আমাদের একটা শিকারের মানসিকতায় আটকে রাখে। শিকারের মানসিকতা, বাহ! হ্যাঁ, দায়িত্ব নেওয়ার অর্থ হল এটা স্বীকার করে নেওয়া যে আমার জীবনের বর্তমান অবস্থার জন্য আমার অতীতের সিদ্ধান্ত, কাজ বা হয়তো নিষ্ক্রিয়তা দায়ী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভবিষ্যৎটা আমার হাতে। সোর্সের একটা লাইন আছে, এটা আমার জীবন, এখন আমি এর দায়িত্বে। এই সহজ স্বীকারোক্তিটাই ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু একটা প্রশ্ন জাগে, জীবনে তো এমন অনেক কিছুই ঘটে যা সত্যিই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। যেমন হয়তো অর্থনৈতিক মন্দার কারণে কেউ চাকরি হারালো। এক্ষেত্রে সে কিভাবে সম্পূর্ণ দায়িত্ব নেবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানেই সোর্সটি প্রতিক্রিয়া রিয়াকশন এবং সাড়া দেওয়া রেসপন্সের মধ্যে একটা দারুণ পার্থক্য দেখিয়েছে। রিঅ্যাকশন আর রেসপন্স। হ্যাঁ, চাকরি হারানোটা আপনার নিয়ন্ত্রণে ছিল না, এটা হলো ঘটনা। এরপরে আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতে পারে ভয়, রাগ বা হতাশা। এটা স্বয়ংক্রিয়, প্রায় না ভেবেই ঘটে। কিন্তু সাড়া হলো একটা ইচ্ছাকৃত সিদ্ধান্ত। আপনি ওই ঘটনার পর কি করবেন সেটাই আপনার সাড়া। আপনি কি হতাশায় ডুবে থাকবেন নাকি নতুন সুযোগ খুঁজবেন? আচ্ছা। সোর্স বলছে ঘটনার ওপর আমাদের নিয়ন্ত্রণ না থাকতে পারে, কিন্তু আমাদের সারার ওপর ১০০% নিয়ন্ত্রণ আমাদেরই। ওই এক মুহূর্তের বিরতি যা প্রতিক্রিয়া এবং সারার মাঝখানে থাকে, সেখানেই আমাদের আসল শক্তি লুকিয়ে আছে। বাহ! ব্যাপারটা তাহলে অনেকটা ট্রাফিক জ্যামে আটকে পড়ার মতো। পেছনের গাড়ি হর্ন বাজালে সাথে সাথে রেগে গিয়ে পাল্টা হর্ন দেওয়াটা হলো প্রতিক্রিয়া। একদম। আর এক মুহূর্ত ভেবে কাঁধ ঝাঁকিয়ে নিজের পছন্দের গানটা চালানো হলো সাড়া। ওই এক মুহূর্তের ওই পজ বা বিরতি। ঠিক তাই। ওই বিরতিটাই আপনাকে চালকের আসনে বসিয়ে দেয়। আপনি আর পরিস্থিতির পুতুল থাকেন না, আপনি নিয়ন্ত্রক হয়ে ওঠেন। বেশ, তাহলে ধরা যাক আমি চালকের আসনে বসলাম, স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরলাম। কিন্তু এখন গাড়িটা কোন দিকে চালাবো? আমার মনোযোগ বা ফোকাস সেটা কোথায় থাকবে? সোর্স বলছে আমাদের জীবন নাকি আমাদের মনোযোগকে অনুসরণ করে। ঠিক তাই। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করে। আমরা অবচেতনভাবে আমাদের মনোযোগটা দিই সেই জিনিসগুলোর ওপর যা আমাদের জীবনে নেই, যা ভুল হচ্ছে বা জানি আমরা চিন্তিত। সোর্স বলছে মনোযোগ একটা পেশির মতো। একে প্রশিক্ষণ না দিলে এটা দুর্বল হয়ে পড়ে এবং সহজেই ভুল দিকে চলে যায়। এই প্রসঙ্গে সোর্সে বৃত্তাকার চিন্তা বা সার্কুলার থিঙ্কিংয়ের একটা দারুণ ধারণা আছে। এটা কি সেই অনুভূতিটা যখন রাতের বেলা বিছানায় শুয়ে একটা দুশ্চিন্তা মাথায় আসে আর সেটাকে নিয়ে ভাবতে ভাবতে সকাল হয়ে যায়, কিন্তু এক চুলো সমাধান এগোয় না, শুধু ক্লান্তি বাড়ে? আপনি একদম সঠিক অনুভূতিটা ধরেছেন। ওটাই হলো বৃত্তাকার চিন্তা। আমাদের মস্তিষ্ককে ব্যস্ত রেখে এটা একটা ভ্রম তৈরি করে যে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে ভাবছি। হুম। কিন্তু আসলে আমরা একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি। কোনো নতুন তথ্য আসছে না, কোনো নতুন দৃষ্টিকোণ তৈরি হচ্ছে না, কোনো সমাধানের দিকে আমরা এগোচ্ছি না। এটা মানসিক শক্তি নষ্ট করার একটা নিখুঁত উপায়। তাহলে এই চক্র থেকে বের হওয়ার উপায় কি? সোর্সে কি কোনো মানে বাস্তবসম্মত পথের কথা বলা আছে? হ্যাঁ, দুটো খুব সহজ কিন্তু কার্যকর উপায়ের কথা বলা আছে।
প্রথমত, যখনই বুঝতে পারবেন যে আপনি একই চিন্তা বারবার করছেন, নিজেকে একটা সহজ প্রশ্ন করুন। এই ভাবনায় নতুন কি আছে? যদি কোনো নতুন উত্তর না আসে, তার মানে হলো চিন্তাটি আর ফলপ্রসূ নয়, ওটা এখন শুধু শক্তি নষ্ট করছে। আচ্ছা। দ্বিতীয় উপায়টি হল আপনার মাথায় ঘুরতে থাকা চিন্তাগুলোকে একটা কাগজে লিখে ফেলুন। মাথার ভেতরের বিশৃঙ্খলাকে যখন আপনি চোখের সামনে কাগজে দেখেন, তখন সেটা আর অতটা ভয়ঙ্কর মনে হয় না। প্রায় দেখা যায় 10টা চিন্তার মধ্যে 8টাই আসলে গুরুত্বহীন। এই বৃত্তাকার চিন্তার মতোই আরেকটি শক্তি নষ্ট করার অভ্যাস হল অভিযোগ করা। হুম। আমরা সারাদিন কত কিছু নিয়ে অভিযোগ করি, ট্রাফিক, কাজের চাপ, আবহাওয়া। এটা যেন আমাদের মনোযোগকে নেতিবাচকতার আঠায় আটকে রাখে। এবং এটা আমাদের সেই শিকারের মানসিকতায় ফিরিয়ে নিয়ে যায়। সোর্সের একটা চমৎকার সমাধান দিয়েছে, যা শুনতে খুব ছোট মনে হলেও এর প্রভাব অমন্ত। তাই নাকি? সমাধানটি হল প্রতিদিন প্রত্যেকটি অভিযোগকে অন্তত একটি ইতিবাচক কাজের মাধ্যমে প্রতিস্থাপন করা। যেমন, কাজের চাপ নিয়ে অভিযোগ করার বদলে নিজের কাজের তালিকা থেকে সবচেয়ে সহজ একটি কাজ শেষ করে ফেলা। বাহ! অথবা ট্রাফিক জ্যাম নিয়ে অভিযোগ না করে সেই সময়ে কোনো একটা ভালো অডিও শোনা। এই ছোট পরিবর্তনটা ধীরে ধীরে আমাদের মনোযোগকে সমস্যা থেকে সমাধানের দিকে নিয়ে যায়। কিন্তু শুধু চিন্তা আর মানসিকতা বদলালেই তো সব হয় না, তাই না? একটা সময়ে এসে তো মাঠে নামতেই হয়। আর আমার অভিজ্ঞতা বলে ঠিক তখনই সবচেয়ে বড় বাধাটার সামনে এসে দাঁড়ায় ভয়। মনে হয় সব থিওরি জানি, কিন্তু এক পা এগোতেও পারছি না। এখানেই সোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলোর একটি আসে। সোর্স বলছে, ভয় অনেকটা ছায়ার মতো। আমরা যত বেশি দাঁড়িয়ে থেকে এটাকে দেখি, এটা তত বড় আর ভয়ঙ্কর হতে থাকে। আমাদের মস্তিষ্ক একটা ছোটখাটো চ্যালেঞ্জকে বিশাল এক দৈত্যে পরিণত করে ফেলে, যদি আমরা পদক্ষেপ নিতে দেরি করি। হুম। তাই এর একমাত্র সমাধান হল ভয় পুরোপুরি জেকে বসার আগেই খুব ছোট হলেও একটা পদক্ষেপ নিয়ে ফেলা। তার মানে সাহস পদক্ষেপ নেওয়ার আগে আসে না, পদক্ষেপ নেওয়ার পরেই আসে। এই ধারণাটা তো প্রচলিত ধারণার ঠিক উল্টো। আমরা ভাবি আগে সাহসী হতে হবে, তারপর কাজটা করতে পারবো। ঠিক তাই। সোর্স বলছে, এটা একটা মস্ত বড় ভুল ধারণা। সাহস কোনো অনুভূতি নয়, সাহস হলো একটা কাজের ফল। আপনি যখন ভয় সত্ত্বেও প্রথম পদক্ষেপটা নেন, তখন আপনার মস্তিষ্ক একটা সিগন্যাল পায় যে আমি এটা করতে পারি। ওই ছোট জয়টাই পরের পদক্ষেপ নেওয়ার জন্য সাহস যোগায়। মানে ছোট ছোট জয়। হ্যাঁ, তাই বড় কোনো লক্ষ্যের দিকে এগোতে হলে প্রথম কাজ হলো সেটাকে এত ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা, যাতে প্রথম পদক্ষেপটা নিতে ভয় না লাগে। ভয়ের সাথেই তো আরেকটা অনুভূতি জড়িত, সেটা হলো আতঙ্ক বা প্যানিক। যখন হুট করে অপ্রত্যাশিত কিছু ঘটে, যেমন ধরুন একটা খারাপ খবর এলো, তখন তো মাথা ঠিক রাখা কঠিন। আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হলো আতঙ্কিত হয়ে দ্রুত কিছু একটা করে ফেলা। আর সেই দ্রুত নেওয়া সিদ্ধান্তগুলোই প্রায় ভুল প্রমাণিত হয়। আতঙ্কিত অবস্থায় আমাদের যুক্তিবাদী মস্তিষ্ক কাজ করা প্রায় বন্ধ করে দেয়। আমরা তখন দীর্ঘমেয়াদী পরিণতির কথা না ভেবে শুধু তাৎক্ষণিক অস্বস্তি থেকে মুক্তি পেতে চাই। ঠিক। সোর্স বলছে, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি যা দরকার তা হল স্পেস বা মানসিক অবকাশ তৈরি করা। অর্থাৎ ঘটনা এবং আমাদের প্রতিক্রিয়ার মধ্যে একটা ইচ্ছাকৃত বিরতি নেওয়া। কিন্তু ওই মুহূর্তে যখন বুক ধরফর করছে আর মাথা কাজ করছে না, তখন এই স্পেস তৈরি করা কি আদৌ সম্ভব? কঠিন, কিন্তু অসম্ভব নয়। আর এটা চর্চার মাধ্যমে অর্জন করতে হয়। সোর্স বলছে, ওই মুহূর্তে শুধু কয়েকটা গভীর শ্বাস নেওয়া, অথবা ঘর থেকে বেরিয়ে কয়েক মিনিট হেঁটে আসা, ও আচ্ছা। অথবা নিজেকে শুধু একটা প্রশ্ন করা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি। এই ছোট কাজগুলোই আমাদের চিন্তাশীল মনকে আবার সক্রিয় হওয়ার সুযোগ করে দেয়। আতঙ্ক আমাদের চিন্তাকে সংকুচিত করে ফেলে, আর এই বিরতিটা আমাদের দৃষ্টিকোণকে আবার প্রসারিত করে। তাহলে আমরা চালকের আসনে বসলাম, মনোযোগকে সঠিক পথে চালনা করলাম এবং ভয় বা আতঙ্কের মধ্যেও পদক্ষেপ নিতে শিখলাম। কিন্তু যাত্রাপথটা তো সবসময় মসৃণ হয় না। অনেক সময় কঠোর পরিশ্রম করার পরেও যখন দ্রুত কোনো ফলাফল দেখা যায় না, তখন ভীষণ হতাশ লাগে। মনে হয় এত কিছু করে কী লাভ হলো। আর এই মুহূর্তগুলোই কিন্তু সবচেয়ে কঠিন পরীক্ষা। এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। এই ধরনের মুহূর্তের জন্য সোর্স একটি অসাধারণ শক্তিশালী প্রশ্ন দিয়েছে, যা নিজেকে করতে হবে। প্রশ্নটি হল, এই মুহূর্তে ঠিক কোনটি আমাকে সাহায্য করবে, মানে হোয়াট উড অ্যাকচুয়ালি হেল্প রাইট নাও। বাহ, এই প্রশ্নটা তো অনেক গভীর। এটা কিভাবে কাজ করে?
দেখুন, যখন আমরা হতাশ হই তখন আমাদের মন বড় বড় দুশ্চিন্তায় ছেয়ে যায়, যেমন আমার কিচ্ছু হবে না, সব চেষ্টা বৃথা গেল। এই চিন্তাগুলো আমাদের পঙ্গু করে দেয়। কিন্তু যখন আপনি নিজেকে প্রশ্ন করেন, এই মুহূর্তে ঠিক কোনটি আমাকে সাহায্য করবে, তখন আপনার মস্তিষ্ক বাধ্য হয় বড় অমূর্ত চিন্তা থেকে বেরিয়ে এসে ছোট, বাস্তব এবং এই মুহূর্তের কোনো পদক্ষেপও মনোযোগ দিতে। আচ্ছা। উত্তরটা হয়তো হতে পারে 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়া, 5 মিনিটের জন্য একটু হাঁটা, অথবা সবচেয়ে সহজ কাজটা আগে করে ফেলা। এই ছোট কাজটা আমাদের অসহায়ত্বের অনুভূতি থেকে বের করে এনে আবার নিয়ন্ত্রণের অনুভূতি ফিরিয়ে দেয়। আর এই ছোট পদক্ষেপগুলোই হয়তো আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণার দিকে নিয়ে যায়, যা হল ধীর গতিতে হলেও এগিয়ে চলা। সোর্স আমাদের মনে করিয়ে দেয় যে ধীর অগ্রগতিও এক ধরনের অগ্রগতি। আর এখানেই সোর্সের সবচেয়ে কঠিন কিন্তু জরুরি কথাটা আসে। আমাদের সমাজ, আমাদের চারপাশ শেখায় সফল হতে হলে রকেটের গতিতে এগোতে হবে, রাতারাতি সাফল্য চায় সবাই। কিন্তু সোর্স বলছে এটা একটা মস্ত বড় ভুল ধারণা। আসল এবং দীর্ঘস্থায়ী পরিবর্তন অনেকটা একটা গাছ লাগানোর মতো। আপনি বীজ পুঁতলেন, প্রতিদিন সামান্য পানি দিলেন, আলো দিলেন। বাইরে থেকে হয়তো কয়েক সপ্তাহ কিছুই বোঝা যাবে না, ঠিক। কিন্তু মাটির নিচে শিকড়টা ঠিকই ধীরে ধীরে শক্ত হচ্ছে। এই অদৃশ্য ধীর গতির প্রক্রিয়াটাকেই বিশ্বাস করতে হবে। যারা দ্রুত ফলাফল না পেয়ে হাল ছেড়ে দেয়, তারা আসলে শিকড়টা শক্ত হওয়ার আগেই গাছটাকে উপড়ে ফেলে। তার মানে এই ধীর গতির সময়টাই হল ধৈর্য, চরিত্র এবং নিজের প্রতিশ্রুতির আসল পরীক্ষা। একদম। কারণ তখন আপনি ফলাফলের জন্য কাজ করছেন না, আপনি প্রক্রিয়ার ওপর বিশ্বাস রেখে কাজ করছেন। আর যারা এই সময়ও লেগে থাকে, তারাই শেষ পর্যন্ত শক্ত মজবুত একটা গাছের মতো দাঁড়াতে পারে, যার ফল দীর্ঘস্থায়ী হয়। তাহলে পুরো আলোচনাটাকে যদি আবার চালকের আসনের উপমায় ফিরিয়ে আনি, আমরা একটা সম্পূর্ণ যাত্রাপথ দেখতে পাচ্ছি। এটা শুরু হয় স্টিয়ারিং হুইলটা নিজের হাতে নেওয়ার মাধ্যমে, অর্থাৎ ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে। তারপর আসে গাড়ির হেডলাইট ঠিক দিকে ফেরানো, মানে নিজের মনোযোগ এবং চিন্তাকে প্রশিক্ষিত করা। এরপর ভয়কে সঙ্গী করেই অ্যাক্সেলারেটরে পা রাখা, অর্থাৎ পদক্ষেপ নেওয়া। এবং সবশেষে রাস্তা দীর্ঘ হলেও ধৈর্য ধরে গাড়ি চালিয়ে যাওয়া, অর্থাৎ ধীর অগ্রগতিতে বিশ্বাস রাখা। এবং এই সবগুলো ধাপ আসলে একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। এগুলো বিচ্ছিন্ন কোনো কৌশল নয়, বরং একটি সামগ্রিক মানসিকতার অংশ। দায়িত্ববোধ না থাকলে মনোযোগ দেওয়ার প্রেরণা থাকে না, মনোযোগ ঠিক না থাকলে পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে যায়, আর পদক্ষেপ নেওয়ার পর ধৈর্য না থাকলে সেই যাত্রাটা কখনো শেষ হয় না। বাহ! এটা আসলে ভেতর থেকে নিজেকে ধীরে ধীরে শক্তিশালী করে তোলার একটা প্রক্রিয়া। পুরো আলোচনা জুড়ে সোর্সটি বারবার পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছে, তা যত ছোটই হোক না কেন। এটা আমার মনে একটা প্রশ্ন উস্কে দিচ্ছে। যখন আমরা ভয় বা সেই বৃত্তাকার চিন্তায় আটকে থাকি, তখন কি আমরা ঠিক কোন পদক্ষেপ নিচ্ছি সেটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো শুধু কিছু একটা করা? অর্থাৎ লক্ষ্য থেকে সম্পূর্ণ সম্পর্কহীন একটা ছোট ইতিবাচক কাজও, যেমন ধরুন ঘরটা গোছানো বা কাউকে ফোন করা, সেটাও কি একটা নেতিবাচক মানসিক অবস্থাকে ভেঙে ফেলার এবং অগ্রগতির একটা নতুন ধারা তৈরি করার ক্ষমতা রাখে?